পশ্চিমবঙ্গের বুকে আছে এক ঐতিহাসিক শহর, যা একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী, টেরাকোটার স্বর্গরাজ্য আর বালুচরী শাড়ির ঠিকানা। এখানকার প্রতিটা মন্দির এক একটি শিল্পের নিদর্শন। আসুন আজ আমরা একসাথে বিষ্ণুপুরের প্রতিটা কোণে ঘুরি, তার মন্দিরের ইতিহাস শুনি আর বর্তমানের সৌন্দর্য উপভোগ করি। নমস্কার। এই মুহূর্তে ঘড়িতে 10টা 2, রাত 10টা 2। আমরা পৌঁছেছি বিষ্ণুপুর স্টেশনে। আমরা হাওড়া থেকে হাওড়া আদ্রা রানী শিরোমণি এক্সপ্রেস, যেটা আগে হাওড়া আদ্রা ফার্স্ট প্যাসেঞ্জার ছিল বা রানী শিরোমণি প্যাসেঞ্জার ছিল, সেই গাড়ি করে এসে পৌঁছেছি বিষ্ণুপুরে। এমনিতে বিষ্ণুপুর যাওয়ার জন্য অনেক ট্রেন আছে হাওড়া থেকে, কিন্তু আমি রানী শিরোমণি এক্সপ্রেসে যাওয়াটাই যুক্তিযুক্ত বলে মনে করলাম, কেননা আমার রিজার্ভেশনে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর খড়গপুরের পর এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায়, আর ট্রেনের স্পিডও ভালো, মোটামুটি 4.25 ঘন্টার মধ্যেই বিষ্ণুপুর পৌঁছে দেয়। এছাড়াও আপনারা চাইলে সকালের সাতটাগাছি থেকে ছাড়া রূপসী বাংলা এক্সপ্রেসে, বা বিকেলের হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, বা রাতের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া থেকে বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে করেও বিষ্ণুপুর পৌঁছাতেই পারেন। বিষ্ণুপুরে আজকে কিন্তু আমাদের রাত্রিবাসের জায়গা 2 নম্বর প্ল্যাটফর্মে। শুনে অবাক লাগছে, 2 নম্বর প্ল্যাটফর্মে থাকবো। চন্দনদাকে যখন বলেছিলাম তখন চন্দনদাও বলেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে রাখবে, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মেই রাখবো, কিন্তু ভালো জায়গায় রাখবো। কোথায় থাকছি আমরা, আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারেন। দেখে নিন আগে, তারপর গল্পটা বলছি। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে থাকার জায়গা। আজকে একদম ফাটাফাটি নতুন ব্ল্যাঙ্কেট, মানে ব্র্যান্ড নিউ, পুরো একদম হাতে রোয়া, কি সফট ব্ল্যাঙ্কেট। 2টো সিঙ্গেল বেড আছে, দুজন। আর 2টো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আছে, 2টো সিঙ্গেল বেড আছে, আরামসে শোয়া যাবে। এখানে লকার আছে। আমি যদিও নিয়মে সবসময় বাইরেই থাকি, চন্দনদা খুব সুন্দর করে ব্যাগটা গুছিয়েছে, বাট আমি কিন্তু ওপরেই রেখে দিয়েছি। এখানে ছোট লকার আছে, এই লকারের ভিতরে জিনিসপত্র রাখা যাবে, মানি পার্টস থেকে শুরু করে ছোটোখাটো জিনিস যেগুলো থাকে সেগুলো রাখা যাবে। আরেকটা জিনিস যেটা আমি এখানকার রিটায়ারিং রুমে প্রথম দেখলাম, কোথাও থাকে না, সেটা হচ্ছে আরও বসানো, আরও ইউভি টিডিএস কন্ট্রোলার। এটা কোথাও থাকে না। বেসিন আছে, টয়লেটও কিন্তু একদম ক্লিন। কিন্তু এই রুমে একটা ড্রব্যাকস, সেটা হচ্ছে গিজার নেই। শীতকালে গিজার নেই, এটা একটা সমস্যা। রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল যে যদি ভবিষ্যতে পারেন একটা গিজার লাগিয়ে দেবেন। আর একটা জিনিস, এসি আছে। রুমটার ভাড়া পড়েছে আমাদের 475 টাকা। এবারে প্ল্যাটফর্মে থাকার গল্পটা বলি। চন্দনদা কেন স্টান্ড হয়ে গেছিলো, আমি যখন বলি যে দাদা আজকে প্ল্যাটফর্মেই থাকবো, তখন বললো যে ভিডিও করতে এসে প্ল্যাটফর্মে রাখবে তুমি? কেন না, প্ল্যাটফর্মে না, রিটায়ারিং রুমে রাখবো। তো রিটায়ারিং রুম শুনে ওরা চুল খাড়া হয়ে যাওয়ার অবস্থা। গত সপ্তাহে আমরা এসেছিলাম ঘাটশিলার রিটায়ারিং রুমে। আমি লিটারালি সারা রাত ঘুমাইনি। একবার এখানে গালে মশা বসছে, একবার কানের পেছনের সামনে মশা ভোঁ করছে। ওই করে দুজনেরই মোটামুটি বিনীত রজনী গেছে, যদিও চন্দনদা খানিকটা ঘুমিয়ে যায়, আমার পক্ষে একটু ঘুম হয়নি। তা কী করব, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছিল যে এইরকম ওরা একটা আতঙ্ক হয়ে গেছে রিটায়ারিং রুম। আর আমি যেহেতু রিটায়ারিং রুম খুব প্রেফার করি, সেই জন্য কিছু বলতে পারিনি। কিন্তু এখানে এসে বলছি থাকা নিশ্চিন্তে যাবে, এটুকু বলতে পারি। খুব ভালো ব্যবস্থা। গুড মর্নিং, নমস্কার। কালকের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি যে আমি কলকাতা থেকে রানী 18003 আপ হাওড়া থেকে আদ্রাগামী রানী শিরোমণি এক্সপ্রেসে করে এসে পৌঁছেছি বিষ্ণুপুরে। তো আজকে একটা অটো রিজার্ভ করেছি আমরা, 200 টাকা করে ঘন্টা নেবে। সেই অটো করে আমরা এবার বিষ্ণুপুর শহর ঘুরতে বেরোবো। তো চলুন শুরু করি, সময় নষ্ট করব না। ঘড়িতে 10টা 15 বাজে এই মুহূর্তে। চলুন বাপু, চলো বেরোনো যাক। বাপু, তাহলে প্রথমে কোথায় নিয়ে যাচ্ছ? রাসমঞ্চ দিয়ে শুরু করছি তো, চল। পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্পট বিষ্ণুপুরের রাসমঞ্চের সামনে। স্টেশন থেকে সময় লাগে মোটামুটি 5 মিনিট মতো।
তো আমরা অটো করে 5 মিনিটে চলে এসেছি। এবার এখানে এন্ট্রি ফি লাগে। মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে গেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এন্ট্রি ফি দিতে হয় না, এক জায়গাতেই এখানে 25 টাকা দিয়ে টিকিট কাটবেন, তাতেই আপনি সবকটা মন্দির ঘুরতে পারবেন। যাই হোক, ইন্ডিয়ানদের জন্য অনলাইন কাটলে চার্জ হচ্ছে 20 টাকা, অফলাইন কাটলে চার্জ হচ্ছে 25 টাকা, আর যদি আপনি ফরেনার হন তাহলে সেক্ষেত্রে আপনার চার্জ হচ্ছে 250 টাকা করে মাথা পিছু। তো টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো, চলুন। বিষ্ণুপুর শহরের নামকরণ হয়েছে ভগবান বিষ্ণুর নামে। পরম বৈষ্ণব মল্লরাজারা এই অঞ্চলে তার উদ্দেশ্যে অসংখ্য মন্দির নির্মাণ করেন, যার মধ্যে প্রধান আকর্ষণ রাসমঞ্চ। মন্দিরের গঠন একটি বিশাল পিরামিডের মতো। উদ্দেশ্য ছিল রাস উৎসবের সময় ভক্তরা চারপাশের মন্দির থেকে আনা রাধাকৃষ্ণকে যাতে খুব সহজেই দর্শন করতে পারেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুরের সবথেকে জনপ্রিয় মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চে। কাঠামোটির ভিত্তি ল্যাটেরাইট পাথরের, আর মূল কাঠামো ইটের তৈরি। ইটের দেয়ালের উপর কত রকমের নকশার কাজ আছে, যার অনেকটাই আজ ক্ষতিগ্রস্ত। আর হবে নাই বা কেন, মন্দিরটি 1600 সালে মল্লরাজা বীর হাম্বিরের দ্বারা তৈরি হয়েছিল। তবে আজ সংরক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়েছে। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা করে। এর আগে আপনাদেরকে আমি আমার পুরুলিয়ার ঝালদা সার্কিটের ভিডিওতে দেখিয়েছিলাম যে ইটের ওপর নিখুঁত কাজ। আজকের দিনে সত্যি এরকম মিস্ত্রি পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আজকের দিনে হয়তো পাওয়া যাবে। ইটের ওপর নিখুঁত কাজ, ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। মল্ল রাজাদের সময় তৈরি এই যে রাসমঞ্চ, তার যে কাজ, সেটা কিন্তু একদম ওই একই রকম ধরনের। অসম্ভব মানে পরিশ্রম, অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় ছাড়া কিন্তু এরকম কাজ তুলে আনা খুব একটা সম্ভব, মানুষের পক্ষে সম্ভবপর হতে পারে না। বিষ্ণুপুরের রাস উৎসব এখানে অনুষ্ঠিত হতো, আর জায়গাটা যেহেতু উচ্চ মঞ্চের উপর, তাই এই স্থানের নাম হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চের চত্বরটা খুব সুন্দর করে সাজানো, আর জায়গাটা ভালো করে ঘুরে নিয়ে আমরা এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আজকে আমাদের দ্বিতীয় স্পট মদনমোহন মন্দিরে। মদনমোহন নাম থেকেই বোঝা যায় এটি রাধাকৃষ্ণের মন্দির। মল্ল রাজাদের আরাধ্য দেবতা ছিলেন মদনমোহন, আর এই মন্দিরের গায়ে বিভিন্ন রকম নিখুঁত ইটের কাজ, যেখানে ফুটে উঠেছে কখনো মহাভারতের কথা, কখনো নৃত্যরত নর্তকীদের ছবি, বিভিন্ন রকম পৌরাণিক ঘটনা, সমস্ত কিছু এই মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে। এই নির্মাতা মল্লরাজ দুর্জন সিং দেব। 1694 সালে মন্দিরটি তৈরি হয়েছিল। এই টেরাকোটার কাজে মহাভারতের পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবনের নানান ঘটনা ফুটে উঠেছে। এই মন্দির হচ্ছে কিন্তু এক রত্ন বিশিষ্ট মন্দির। বিষ্ণুপুরের ভ্রমণ দুভাবে করা যায়। আপনারা গেলেন, নিজেদের মতো করে ছবিও তুললেন আর চলে এলেন। আর আরেকটা, আপনি গেলেন, প্রতিটা মন্দিরের টেরাকোটার কাজ ভালো করে দেখলেন, ইতিহাসের কথা শুনলেন, আর তাতে শিল্পীর পরিশ্রমকে যথার্থ সম্মান দেওয়া হলো। তো চলুন এগোই পরবর্তী স্পটের দিকে। এই মুহূর্তে এসে পৌঁছেছি বিষ্ণুপুরের বড় দরজার সামনে। এখানে কিন্তু দুটো দরজা আছে, একটা হচ্ছে ছোট দরজা আর একটা হচ্ছে বড় দরজা। এখানে প্রহরী ছিলেন, তারা থাকতেন। আর এখানে ভেতরে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখবেন আপনারা ছোট ছোট বক্স করা আছে, আর এই বক্সগুলো অবলিক করা আছে, মানে আপনাকে ভেতর থেকে যদি গুলি করতে চায় বা কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু আরামসে করতে পারবে, কিন্তু আপনি বাইরে থেকে কিছুই কোনো প্রহরীর কোনো ক্ষতি করতে পারবেন না। বড় দরজার উচ্চতা অনেকটাই বেশি। রাজ পরিবারকে শত্রুদের থেকে বাঁচানোর জন্য এটি নির্মিত হয়েছিল। এখানে দাঁড়িয়ে প্রহরীরা পথ চালকদের খুব কড়া নজর রাখতেন, আর অতর্কিতে শত্রুদেরকে আক্রমণও করতেন। পৌঁছে গেছি আমাদের চতুর্থ গন্তব্য লালজি মন্দিরের সামনে। এই সামনে একটা পার্ক আছে, মহারাজা বীর হাম্বির পার্ক। আপনারা যদি মনে করেন পার্কে ঘুরবেন তাহলে ঘুরে নেবেন। আমরা এই মুহূর্তে আর পার্কে ঘুরছি না, আমরা সোজা লালজি মন্দিরেই যাব। চলুন। লালজি মন্দির 1658 সালে মল্লরাজা বীরসিংহ দেবের আমলে প্রতিষ্ঠিত।
একটি একরত্ন শৈলীর মন্দির। শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দিরে আজ কোনো বিগ্রহ নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালজি মন্দিরের ভোগ কক্ষে। এখানে ভোগ রান্না করে দেবতাকে নিবেদন করা হতো, কিন্তু এই মুহূর্তে কোনো প্রতিমা বা কোনো মূর্তি এই মুহূর্তে মন্দিরে নেই। 1998 সালে মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে। তৎকালীন যুগে সমস্ত কিছু ছিল কিন্তু প্রচণ্ড প্ল্যান্ড। নাটমঞ্চ মন্দির থেকে কতটা দূরে দেখুন। এখনকার দিনে যে মন্দির হয় তাতে কিন্তু দেখা যায় যে নাটমঞ্চ একদম মন্দির সংলগ্ন, এমনকি ভোগের কক্ষ সেটাও কিন্তু দূরে। মানে এঠো যে জিনিসটা, সেটা যাতে কোনোভাবেই ঠাকুরের স্পর্শে না আসতে পারে, বাট কোনো বাজে স্মেল, রান্নাঘরের অনেক জায়গাতে একটা বাজে স্মেল থাকে, সেই ব্যাপারটাও যাতে ঠাকুর অবধি না পৌঁছায় সেই হিসাবে কিন্তু প্ল্যান করে জিনিসগুলো তৈরি করা। আমরা যতই অহংকার করি না কেন, আমরা এগিয়েছি, আমরা কিন্তু হিসাব করে ধরলে অনেকটাই পিছিয়ে গেছি তৎকালীন যুগের থেকে। আপনাদের কি মতামত? চলুন এগোই পরের দিকে। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, মানে পঞ্চম গন্তব্য, বিষ্ণুপুরের বিখ্যাত রাজবাড়ির সামনে। কিন্তু আজকে আর সেই পুরনো গরিমা নেই, পুরনো দিন আজকে কিন্তু ইতিহাসের পাতাতেই লেখা। যাই হোক, ভগ্নপ্রায় বাড়ি, আর এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেডও লেখা আছে, এটাও আর একটা কারণ। এগোই পরবর্তী স্পটের দিকে, চলুন। পৌঁছে গেছি আজকে আমাদের ষষ্ঠ গন্তব্য, বিষ্ণুপুরের বিখ্যাত মৃন্ময়ী মাতার মন্দিরের সামনে। মৃন্ময়ী মা, যা মা দুর্গারই আরেক রূপ। মূর্তি যেহেতু এখানে মাটি দিয়ে তৈরি, তাই দেবীর নাম মৃন্ময়ী। এই মন্দিরটি বাংলার প্রাচীনতম দুর্গা মন্দির, যা 997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্লের আমলে তৈরি। আর এই মন্দির বিষ্ণুপুরের সমৃদ্ধ ঐতিহ্যেরও প্রতীক। মন্দিরের সংলগ্ন অশ্বত্থ গাছের তলায় বসে খানিকক্ষণ পাখির কলরব শুনতে শুনতে বিশ্রাম করলাম। মন একদমই শান্ত হয়ে গেল। মল্লরাজাদের কুলদেবতা হচ্ছেন মদনমোহন, আর কুলদেবী হচ্ছেন মৃন্ময়ী মাতা। তো এই মুহূর্তে আমরা আছি মৃন্ময়ী মাতার মন্দিরে, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নেই, সেহেতু আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। বাঁকুড়া জেলার কথা উঠলে যে দুটো জায়গার কথা উঠে আসে, সেটা হচ্ছে পাঁচমুড়ার টেরাকোটার কথা, আর হচ্ছে বিকনার ডোকরা শিল্পের কথা। তো এখানে কিছু ডোকরা শিল্পের মূর্তি আছে, চলুন সেগুলো একটু ভালো করে দেখে নিই। এছাড়াও এখানে টেরাকোটার গয়না পাওয়া যায়। মৃন্ময়ী মার মন্দির দর্শন করে এগোলাম উল্টো দিকে থাকা মন্দির দর্শন করতে। আছে পারমিশন আছে রাজমঞ্চে। এখানে ভিডিওগ্রাফির জন্য প্রতিটা মন্দিরে 25 টাকা করে লাগে। রাধেশ্যাম মন্দির বিষ্ণুপুরের একরত্ন স্থাপত্যের আরেকটি উল্লেখযোগ্য কৃষ্ণ মন্দির। এখানে ভগবান কৃষ্ণকে শ্যাম রূপে পূজা করা হয়। মন্দিরটি 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহের আমলে তৈরি, যা তার অলঙ্করণের জন্য পরিচিত। মন্দিরের দেওয়ালে রামায়ণ, অনন্ত সাহিত্য বিষ্ণু এবং রাধাকৃষ্ণের মূর্তি আছে। এই মন্দিরে কিন্তু ভোগশালা, তুলসী মঞ্চ এবং নাট মন্দির সম্পূর্ণ পৃথকভাবে আছে। পুরোনো দিনের ইঞ্জিনিয়ারেরা কত উন্নত ছিল, আমি কিন্তু আজকের দিনে ইঞ্জিনিয়ারদের ছোট করছি না, এটা প্রথমেই বলছি। প্রতিটা মন্দিরে লাইটনিং কন্ডাক্টর লাগানো আছে, এবং এটা কোনোটাই কিন্তু আজকের দিনের না, সবকটাই সেই পুরনো সময় থেকে। তাহলে এবার বুঝতে পারছেন কেন বুদ্ধিমত্তা, কেন স্কিল, সমস্ত কিছু আলাদা ছিল, অনেক উন্নত ছিল বলি। মানে যারা
শিল্প ভালোবাসেন তাদের কিন্তু এখানে বিষ্ণুপুর এসে সময় কাটাতে কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। আমাদের তো মনে হচ্ছে এখন আমাদের সময় শর্ট হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন পরবর্তী গন্তব্যের দিকে এগোই। আমাদের পরবর্তী গন্তব্য জোর বাংলা মন্দির। চলুন। পৌঁছে গেছি বিষ্ণুপুরের অন্যতম সেরা আকর্ষণ জোর বাংলা মন্দিরের সামনে। এই মন্দিরের আরেক নাম হচ্ছে কেষ্ট রায়। 1655 সালে রাজা প্রথম রঘুনাথ সিংহর দ্বারা এই মন্দির নির্মিত হয়েছিল। তো চলুন দর্শন করে আসি। এই মন্দির দুটি দোচালা কুড়ে ঘরের মতো কাঠামোকে জোট লাগিয়ে তৈরি, যার মধ্যে একটি বারান্দা এবং অন্যটি মূল মন্দির হিসেবে ব্যবহার হতো। এবং এই মন্দিরে টেরাকোটার কাজে একটিতে রামায়ণের গল্প এবং অন্যটিতে মহাভারত মহাকাব্যের কাহিনী আছে। অন্যান্য বিষ্ণুপুরের মন্দিরের আঙ্গিকে এই মন্দিরও একটি উঁচু মঞ্চের উপর স্থাপিত হয়েছে। যতগুলো মন্দিরের আগে গেছি সব জায়গাতেই টেরাকোটার কাজ কিন্তু ভেঙে গেছে, কিন্তু আজও এই মন্দিরে টেরাকোটার কাজ কিন্তু অটুট, এবং যে কারণে হয়তো এএসআই আজকে এখানে ওঠা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তো স্বভাব আছে একটু ভেঙে নিয়ে যাই, বাড়িতে রেখে দেবো, কোনো কাজেই লাগবে না, স্থাপত্যটার ক্ষতি হলো, সেই বোধটা তো আমাদের মধ্যে নেই। এই কারণে রেস্ট্রিকশান খুব ভালো ডিসিশান, এরকমই হওয়া উচিত, আমরা এটাই ডিজার্ভ করি। চলুন পরবর্তী স্পটের দিকে। মন্দিরের বাইরে এখানে টেরাকোটার নানান সামগ্রী, বাঁকুড়ার বিখ্যাত গামছার দোকান বসে। এটা 2500 টাকা জোড়া। আচ্ছা, আর এইগুলো এই ছোটগুলো? এটা 30 ইঞ্চ সাইজ আছে, এটা 1500 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, তোমার ওই পেছন দিকে দুর্গা মূর্তিটা রয়েছে, হ্যাঁ ওটা কিরকম দাম? তো 1500। আচ্ছা, এগুলো সব 5 মোড়ে তৈরি না? 5 মোড়ে থেকে আনা। আচ্ছা, তোমার এগুলোকে তুমি হোম ডেলিভারি করতে পারো? হ্যাঁ, তোমার নাম্বারটা বলে দাও তো। 7029255136। কি নাম? টেরাকোটা হাউস নামে আছে, কিষান দাস। ঠিক আছে ভাই। এই জোর বাংলা মন্দির, রাধেশ্যাম মন্দির, মৃন্ময়ী মায়ের মন্দির, লালজি মন্দির, আর দুটো গেট, ছোট গেট এবং বড় গেট, এইগুলো কিন্তু একদম কাছাকাছি এরিয়ার মধ্যে আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে খাওয়ারের জায়গা কিন্তু একমাত্র এখানেই পাবেন, মানে জোর বাংলা মন্দিরের সামনে। তো এখন ডিম টোস্ট খেয়ে নিয়েছি, এখান থেকে ডিম টোস্ট খেয়ে নিয়ে এগোবো পাঁচমুড়া মন্দির দেখতে, বা এর আরেক নাম হচ্ছে পাঁচছুড়া মন্দির। চলুন এগোই। মল্ল রাজাদের আমলে রাজার সঙ্গে শত্রুতা করলে বা বিশ্বাসঘাতকতা করলে তাকে গুম করে দেওয়া হতো। আর কোথায় গুম করা হতো? এই পেছনে হচ্ছে আমার গুম ঘর, এখানেই কিন্তু মল্ল রাজারা শত্রুদেরকে গুম করতেন। একটু দেখে নিন ভালো করে। শ্যামরাই মন্দির যাওয়ার পথে এই বাঁ দিকের রাস্তাটা যেটা আছে, ওটা দিয়ে ঢুকলেই শ্যামরায়ের মন্দির। তার আগেই ছোট্ট করে গুমঘরটা দেখিয়ে দিলাম। পৌঁছে গেছি গুমঘর দেখার পর পরবর্তী গন্তব্য, যেটা আমি জোর বাংলাতেই বলেছিলাম আপনাদেরকে, শ্যামরাইয়ের মন্দির দেখতে যাব। এই পেছনে হচ্ছে শ্যামরাইয়ের মন্দির, চলুন দর্শন করে আসি ভগবানকে। এটি মল্লরাজাদের স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন, বিশেষত পঞ্চরত্ন শৈলীর জন্য বিখ্যাত। সমতল বাঁকা ছাদ থেকে উঠে আসা সেই 5টি সুন্দর চূড়া, যা বাঙালি মন্দিরের একটি বৈশিষ্ট্য। এই মন্দিরে রাধাকৃষ্ণের কেন্দ্রীয় রাজচক্র থেকে শুরু করে চূড়ার ক্ষুদ্রতম খোদাই সবটাই অসাধারণ। মন্দিরটি শিল্প, ভক্তি এবং প্রকৌশলের এক অনন্য মিশ্রণ। শ্যামরাইয়ের মন্দিরে কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন যুদ্ধের দৃশ্য বা বিভিন্ন ঘটনা। এটা যখন আসবেন খুব ভালো করে খেয়াল করবেন, খুব সুন্দর করা আছে। যাই হোক, এগোই পরবর্তী গন্তব্যের দিকে, চলুন। অনেক তো হলো মন্দির ভ্রমণ, এবারে আপনাদেরকে নিয়ে যাই এখানকার বিখ্যাত লাল বাঁধের পাড়ে। রাজারা
অনেক সময় অত্যাচার করতো, সেটা আমরা সবাই জানি, এবং তার এই কাহিনীও বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুটে ওঠে। তেমনি রাজারাজের প্রজাবৎসলও ছিলেন, সেটার প্রমাণও কিন্তু বিভিন্ন সময় পাওয়া যায়। তার মধ্যে বিষ্ণুপুর শহরে, যেহেতু এই জায়গাটা খুব খরাপ্রবণ অঞ্চল, বৃষ্টির জল প্রিজার্ভ করে রাখার জন্য এবং সেটা পরবর্তীকালে পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য এই রকম 7টা বাঁধ নির্মাণ করেছিলেন মল্ল রাজারা। তার মধ্যে এখন লাল বাঁধের অবস্থাই ভালো, বাকিগুলো বেশ কিছুটা সঙ্গীন হয়ে আছে। তো যখন আসবেন লাল বাঁধ কিন্তু দেখতে ভুলবেন না, তাহলে বুঝবেন যে রাজা হলে প্রজার প্রতি কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা থাকা উচিত। আর এখানে বোটিং হয়, বোটিংয়ের ঘাট একটুখানি আগেই। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিং চার্জ মাথাপিছু 100 টাকা। লালবাঁধ থেকে অটোয় 1 মিনিটেরও কম সময়ে পৌঁছে গেছি এখানকার বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে। চলুন মাকে দর্শন করে আসি একবার। মা শারদা জয়রামবাটি যাওয়ার সময় এই মন্দিরে বসে বিশ্রাম নিতেন। মন্দিরটি বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে এবং বিষ্ণুপুরের রেল স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পরিবেশ তো ডেফিনেটলি ভালো, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু লালবাঁধের পাড়ে সেখানে বসে সময় কাটলে কিন্তু নির্ভেজাল ভালো সময় কাটবে, এটুকু বলতে পারি। যখন আসবেন যদি সময় থাকে চেষ্টা করবেন এখানে খানিকক্ষণ সময় কাটাতে। এগোই পরবর্তী জায়গার দিকে। কোথায় যাবো ভাই? জোরসেনা মন্দির, চলুন। অটো করে মিনিট 3 আসার পর পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের জোরসেনা মন্দিরে। চলুন। মল্লরাজাদের আমলের আরেকটি উল্লেখযোগ্য কৃষ্ণ মন্দির হলো জোরসেনা মন্দির। আচ্ছা, আমরা যে মল্ল বংশের কথা বলছি, এই মল্ল রাজারা প্রায় 1000 বছর শাসন করেছেন। এদের অধীনে শুধু বাঁকুড়াই নয়, বরং বীরভূম, বর্ধমানেরও বেশ কিছু অংশ, সাঁওতাল পরগনা, পুরুলিয়া এবং মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল ছিল। আর এই বংশের পতনের একটাই কারণ, তা হলো খরা। আজ হয়তো মল্ল রাজারা নেই, কিন্তু ওনাদের আমলে তৈরি এই মন্দিরগুলো আজ বাংলার এবং বাঙালিদের এক গর্বের নিদর্শন। এইটা হচ্ছে নহবত খান। বাপু কোথায় যাচ্ছি এবার? কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দির আর সঙ্গে আর কোনো মন্দির আছে না একটাই মন্দির ওখানে? আচ্ছা, জোরসেনা মন্দির থেকে হাঁটা পথে 30 পা এলেই কিন্তু পৌঁছে যাবেন কালাচাঁদ মন্দিরের সামনে। আর এই প্রত্যেকটা কেন বলছি, এতগুলো মন্দির আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা মন্দিরের টেরাকোটার কাজ কিন্তু একের থেকে আলাদা। মানে এরকম ভেবে নেবেন না ও তো একই টেরাকোটার মন্দির, প্রতিটা কাজ কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, প্রতিটা মন্দিরের নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেইগুলো দেখে ভালো করে বিষ্ণুপুর ঘুরবেন, নাহলে কিন্তু ওই খুব এক পেশে হয়ে যাবে ব্যাপারটা। সময় নিয়ে ঘুরবেন, ভালো লাগবে আশা করি। আমাদের দুজনেরই কিন্তু খুব ভালো লেগেছে বিষ্ণুপুর ঘুরতে, কি গো? একদম, অনেক কিছু নতুন জিনিস জানতে পারছি। চলুন। ষোলোশো 56 সালে রাজা রঘুনাথ সিংহদেব এই একরত্ন শৈলীর কৃষ্ণ মন্দিরটি লালবাঁধের পাড়ে নির্মাণ করেন। আর বিকেল হয়ে আসছে, রোদের তেজও কমছে, পাখির ডাক বাড়ছে, আর চারপাশটা আরো সুন্দর হয়ে উঠছে। এবারে আপনাকে নিয়ে যাই দলমাদল কামান দেখতে। এর আক্ষরিক অর্থ হচ্ছে শত্রু বিনাশ। 17 শতাব্দীতে মারাঠা আক্রমণ প্রতিহত করতে স্বয়ং মদনমোহন এই কামান ব্যবহার করেছিলেন। এর দৈর্ঘ্য 3.8 মিটার। এই কামানের কারিগর হলেন জগন্নাথ কর্মকার।
বিষ্ণুপুর ভ্রমণ প্রায় শেষের পথে, এসে পৌঁছেছি মা ছিন্নমস্তার মন্দিরের সামনে। তো মায়ের মন্দির দর্শন করতে যাই, ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, মা ছিন্নমস্তার কোনো মূর্তি বা কোনো ছবি তুলতে নেই। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে অবস্থিত এই ছিন্নমস্তা দেবীর মন্দির ভীষণ জাগ্রত মন্দির। 1973 সাল থেকে সাব জেলের বন্দীদের তৈরির মালা দিয়ে এখানে পুজোর প্রচলন আছে। দেবী ছিন্নমস্তা, যিনি হিন্দু ধর্মের দশ মহাবিদ্যার একজন, তিনি আত্মত্যাগ এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে চিহ্নিত। শাড়ির কথা উঠলে যে কটা জায়গার পশ্চিমবঙ্গের সিল্কের কথা ওঠে, তার মধ্যে বিষ্ণুপুর অন্যতম। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বিষ্ণুপুরের একটা সিল্ক ফ্যাক্টরিতে। তো চলুন একবার দেখে নিই ফ্যাক্টরিতে কীভাবে শাড়ি তৈরি হয়। চলুন। শাড়িতে নারী শুনতে খুব ভালো লাগে না? কিন্তু শাড়ি তৈরিতে কতটা পরিশ্রম এবং একাগ্রতা লাগে তা শাড়ি তৈরির কারখানাতে না গেলে বোঝাই যায় না। একটা শাড়ি বুনতে 6 থেকে 7 দিন। যেরকম ডিজাইন আর একটু কম ডিজাইন তখন 5 দিন লাগবে, 4 দিন লাগবে, 4-5 দিন, মানে ডিজাইনের উপর শাড়ি দিয়ে নির্ভর করে। সপ্তাহের উপর লেগে যাবে। আচ্ছা আচ্ছা। কি এটা বলতে স্বর্ণচুরি? এতক্ষণ তো শাড়ি তৈরি দেখলাম, আর এবারে যাই পরিশ্রমের ফল কেমন হয় তা দেখতে। এটা হচ্ছে বালুচরি। আচ্ছা, এর স্টার্টিং প্রাইস কত করে? 8200। 8200। আর এই নিচে হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক, 4000 থেকে শুরু। এগুলো হচ্ছে 4000 থেকে শুরু। আচ্ছা আচ্ছা। আর একটু স্বর্ণচুরি দেখাবে। এটা হচ্ছে স্বর্ণচুরি, এটা সোনাজুরি। ওই জরির কাজ বলে। সোনাজুরিটা জরি কাজ হয়। আচ্ছা এদিকে রেশম সুতোর কাজ হয়। আচ্ছা, এই সোনাজুরি। মানে এও তো রেশম সুতোর ওপরেই জরির কাজ। এটা আমরা রেশম সিল্ক, তার আচ্ছা। সাথে জরি দিয়ে দেওয়া আছে, গোল্ডেন জরি, যে গর্জাসটা বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা রেশম জরি কাজ বলে সোনাজুরি। এটা হচ্ছে রেশমের উপর রেশম বুনা আছে বলে বালুচরি। আচ্ছা, এটা রেশমের উপর রেশম বোনা, তাই বালুচরি। আর এটা যেহেতু জড়ি আছে সেই জন্য স্বর্ণচুরি। এগুলো তৈরি করতে মোটামুটি কতদিন লাগে? 5 দিন, 6 দিন, 7 দিন, কাজের উপর সময় লাগে। কাজের উপর 5-7 দিন লাগে। 5-7 দিন লাগে। এটা কত দাম বলছো? 9250, এটা স্টার্টিং। স্টার্টিং। উপরে কত আছে? 12000, 13000, 14, 15, 16 কাজের উপর দাম। মানে ম্যাক্সিমাম হচ্ছে 16-17। হ্যাঁ, ম্যাক্সিমাম যেগুলো আছে 17000 পর্যন্ত আছে, 17400। ঠিক আছে, আরও বেশি হয়, 37000, 38000 সেরকম হয়। কাজের উপর। কিন্তু সেগুলো অর্ডার ওয়াইজ হয়। রিভাইভাল বলে, রিভাইভাল বালুচরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিষ্ণুপুরের মন্দিরের মতো এখানকার শাড়িতেও রামায়ণ এবং মহাভারতের ছাপ পাওয়া যায়। আমরা অনুভব বলে একটা আউটলেটে এসেছিলাম। বিষ্ণুপুরের সিল্ক, স্বর্ণচরি, বালুচরি প্রত্যেকটাই কিন্তু এ বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে দেখ। তবে এখানে রেট কিন্তু ফিক্স। স্বর্ণচরি হচ্ছে 9000 টাকার মতো বেস্ট প্রাইস। বালুচরির ক্ষেত্রে রেট, এই বালুচরির মধ্যে মোটামুটি 9000 টাকা, 8700 টাকা রেট প্রাইস। স্বর্ণচরির ক্ষেত্রে 9200 টাকা, আর সিল্কের ক্ষেত্রে 4000 টাকা। যাই হোক, ইচ্ছে ছিল অর্পিতার জন্য কিছু নিয়ে যাব, কিন্তু ও ফোন তুললো না, ওকে দেখাতে পারলাম না, যে কারণে নিয়ে যেতে পারলাম না। এবারে ফেরার সময় হয়ে আসছে 5:40, রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা ফিরবো। আজকে বাড়ি ফিরতে হবে, তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করা যাক। চলুন, কি খাই দেখাচ্ছি। তাহলে ঘোরা হলো, ঠাকুর দর্শনও হলো, শাড়িও দেখে ফেললাম। এবারে যাই পেট পুজো করতে। আর বাঁকুড়া যাব, পোস্ত খাবো না, সেটা কি করে হয়? আমি যখনই বিষ্ণুপুরে আসি, কোনো পার্সোনাল কাজে হোক বা ঘুরতে, এর আগে আমি একবার ঘুরতে এসেছিলাম বিষ্ণুপুর, তখন অবশ্যই ব্লগ করতাম না, সবসময় মনীষাতে খাই। মনীষার খাওয়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো।
আর এদের একটা স্পেশালিটি হচ্ছে এই শাল পাতায় খেতে দেয়, এটাও কিন্তু এখানকার স্পেশালিটি। পেঁয়াজ লেবু কিছু নেবেন? হ্যাঁ, পেঁয়াজ আর লেবু। আপনার তো শুক্তো দিয়ে শুরু করছি। খাবারের টেস্ট নিঃসন্দেহে প্রশংসনীয়। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, বিষ্ণুপুরকে বিদায় জানাবার সময় চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে। এবার এখান থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা হাওড়া ফিরবো। যাই হোক, পাপ্পু কিন্তু আমাদের সারাদিন খুব যত্ন করে ঘুরিয়েছে। আপনারা যখন আসবেন, যদি মনে করেন পাপ্পুর সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলছি আমি। আর পাপ্পুর নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লাস ভিডিও কন্টিনিউশনে দেওয়া থাকবে। আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি মনে করেন আপনারা ওর সঙ্গে ঘুরবেন, খুব ভালো ঘোরাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে পাপ্পু, হ্যাঁ, ভালো থেকো। আমরা 6 ঘন্টায় ঘুরেছি, তবে এক্ষেত্রে আমরা আগের দিন রাতে বিষ্ণুপুর এসে নাইট স্টে করে তারপরেই ঘুরেছিলাম। তাছাড়া সকালে এলে সেদিন কিছুটা ঘুরে রাতে থাকতে হবে, তারপর বিকেলে বাড়ি ফিরতে হবে। তাহলে এটাই বোঝা গেল, বিষ্ণুপুরের কাছাকাছি বাড়ি না হলে একদিনে বিষ্ণুপুর ভ্রমণ হয়তো বা সম্ভব, কিন্তু বাড়ি ফেরাটা একদমই অসম্ভব। এবারের মতো বিষ্ণুপুরের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন।